Thank you. Good morning to everyone. Today we are going to learn something very interesting. তোমরা কেউ কি শীত প্রধান দেশে গেছো? বিশেষ করে শীতের সময় কারো এক্সপিরিয়েন্স আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে আজকে নতুন একটা জিনিস শিখাবো, যেটা হলো যে শীত প্রধান দেশে গেলে বাইরে চলাফেরা করতে প্রচণ্ড শীত। আমরা ওই যে মাঝে মধ্যে, আমি তো বেশ কিছুদিন ছিলাম, কোরিয়া ছিলাম 5 বছর, সেখানে টেম্পারেচার জানুয়ারিতে -25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়, -25-28 পর্যন্ত। তো সেটাও আসলে মানে মানুষের জন্য অনেক বেশি কঠিন। তারপরেও মানে আমরা তো আসলে খুব বেশি সময় বাইরে থাকি না, জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্টের জন্য যতটুকু করতে হয়। তবে ট্রান্সপোর্টগুলোও কিন্তু সেভাবে হট করা থাকে, যে গরম করা থাকে, ওই হিটার থাকে প্রত্যেকটা, সে ট্রেন হোক অথবা বাস হোক অথবা গাড়ি হোক, প্রত্যেকটাই কিন্তু হট করার ব্যবস্থা থাকে। সেক্ষেত্রে গাড়ির মধ্যে ঢুকতে পারলে কোনো সমস্যা নেই, ট্রেনের মধ্যে ঢুকে যাও ঠিক আছে, বাসায় যাও বাসা গরম করা আছে, অফিসে সেখানেও কন্টিনিউয়াসলি হিটিং চলছে, তো সেক্ষেত্রে সমস্যা নেই। তাহলে কখনো কখনো যদি আমরা বাইরে হাঁটাচলা করতে যাই বা বাইরে কোনো কাজে গেলাম, তখন আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগে। তো ঠান্ডা যদি লাগে আমাদের হাতটা জমে যায়, তখন কি করে মানুষ, যে ওই জায়গায় আমাদের শরীর বা হাত গরম করার জন্য এক ধরনের থাকে, হট প্যাক বলে একটা সাবস্টেন্স আছে। সেটা এই যে আমি ছবি দেখাই, এই দেখো, এই ধরনের ছোট ছোট প্লাস্টিকের বা কাগজের তৈরি প্যাকেট, যে এইগুলো তুমি নর্মালি যদি হাতে ধরে রাখো কোনো কিছু নাই, কিন্তু এটা যদি তুমি ইউজ করার জন্য মানে ব্যবহার করতে চাও, যে আসলে তোমার শরীর এখন গরম করতে হবে, তোমার হাত গরম করতে হবে, তাহলে সেই সময় কিন্তু আমরা এইটা কি করব, এই প্যাকেটটাকে একটু দলা মোচা পাকাইতে হবে। দলা মোচা পাকাইলে তাহলে এর ভিতরে কিছু কেমিক্যালস আছে আর পানি আছে, ওই কেমিক্যালস এবং পানির মধ্যে যখন রিয়াকশন হবে অটোমেটিক্যালি হিট প্রডিউস করবে, এবং ওই প্যাকেটটা আমার হাতে ধরা থাকলে তখন আমরা এটা ফিল করব, হট ফিল করব বা গরম ফিল করব, যেটা আমাদের তখন খুব মানে আরামদায়ক হবে। তাহলে ঠিক একইভাবে কিন্তু কোল্ড প্যাকও আছে, যে এইখানে এই যে হট প্যাক নাম বলেছি, তাহলে হট প্যাক এর ভিতরে কি কি থাকে এবং আসলে এটা কেন তাপ উৎপন্ন হয়, সেইটাই কিন্তু আজকে আমাদের পড়ার বিষয়। এই হট প্যাক অথবা কোল্ড প্যাক, যে আসলে এই যে মনে করো আমাদের শরীরের কোনো জায়গায় ওই আইস প্যাক দেয়, যে প্লেয়াররা ক্রিকেটাররা যখন খেলতে যায় তখন কোনো জায়গায় বল লাগলো, যে হাতে অথবা গায়ে অথবা মাথায় কোনো জায়গায় হঠাৎ করে একটা বল লাগলো, তো বলটা লাগলে সাথে সাথে কি হয়, খুব ব্যথা পায়। তো ওইখানে ব্যথা পেলে তাকে কি করতে হয়, ওই আইস প্যাক দিয়ে করতে হয়। তাহলে আইস প্যাকটা তোমার মানে সরাসরি আইস হতে পারে, অথবা এইরকম কোল্ড প্যাক যে আমি দেখাচ্ছি, ইনস্ট্যান্ট কোল্ড প্যাক, এইরকমও জিনিস হতে পারে। তাহলে তার জন্য কিন্তু আমরা এটা যদি তুমি নর্মালি রেখে দাও, দিনের পর দিন মাসের পর মাস রেখে দাও, কিচ্ছু হবে না। কিন্তু যদি তুমি ইউজ করতে চাও তাহলে এর ভিতরে দুইটা লেয়ার থাকে, দুইটা লেয়ার অথবা দুইটা প্যাকেট থাকে, ছোট ছোট দুইটা প্যাকেট থাকে। সেই প্যাকেট দুইটাকে তুমি জাস্ট, এটা তো আসলে এই বাইরের প্যাকেটটা ছিদ্র করলে নষ্ট হয়ে যাবে, তখন করতে হবে কি, হাত দিয়ে একটু এরকম করে গলা মোচা পাকিয়ে জাস্ট ওই প্যাকেটটাকে ভেঙে ফেলতে হবে বা প্যাকেটটাকে ছিঁড়তে হবে। তো সেইভাবে যদি হয় তাহলে ওই ভিতরে যে কেমিক্যালস রাখা আছে সেই কেমিক্যালস এবং পানি দুইটা বিক্রিয়া করে একবার এক ধরনের কেমিক্যালস রাখলে সেটা তাপোৎপাদী বিক্রিয়া হবে, আর এক ধরনের কেমিক্যালস রাখলে সেটা তাপহারী বিক্রিয়া হবে, যে কারণে আমাদের শরীর থেকে তাপ নিয়ে নেবে, যে কারণে আমরা সেটাকে ঠান্ডা ফিল করব। তাহলে এটা কিন্তু খুব মজার জিনিস, এবং এটা মানে তোমরা নিজেরা এটা ফিল করতে পারবা। এবং এই এক্সাম্পলটা আমি দিচ্ছি কারণ আজকে আমরা পড়তে চাচ্ছি যে আসলে দেখো আমি যে এখানে লিখেছি, এনথালপি অফ এ রিয়াকশন, ক্যালকুলেশন অফ ডেল্টা এইচ ফ্রম ডেল্টা ই অ্যান্ড ভাইস ভার্সা। এটা আমরা লাস্ট ক্লাসে একটু দেখিয়েছিলাম, বাট সেটা কমপ্লিট করিনি। তাহলে তারপরে আমরা দেখব হট প্যাকস এবং কোল্ড প্যাকস, তারপরে থাকবে এনথালপি অফ রিয়াকশন, যে একটা রিয়াকশনের এনথালপিটা আসলে কী জিনিস, অথবা কোনো একটা রিয়াকশনে আমরা হিট পাচ্ছি কেন পাচ্ছি বা কতটুকু পাচ্ছি, সেটা আমরা
নিচে করব। তাহলে প্রথমে আমরা ওই লাস্ট ক্লাসে যেটুকু কমপ্লিট করি নাই সেইটুকু দেখি, ক্যালকুলেশন অফ ডেল্টা এইচ ফ্রম ডেল্টা ই অ্যান্ড ভাইস ভার্সা, যে আসলে ডেল্টা এইচ এবং ডেল্টা ই এই দুইটা ইনফরমেশন থেকে মানে আমরা কিভাবে এটা ক্যালকুলেট করতে পারি, ক্যালকুলেশন অফ ডেল্টা এইচ ফ্রম ডেল্টা ই। ডেল্টা ইটা আসলে কি? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, অ্যান্ড ডেল্টা এইচ ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি, মানে কোনো একটা বিক্রিয়ায় কি পরিমাণ তাপের পরিবর্তন হয় সেটা হলো চেঞ্জ ইন এনথালপি, অ্যান্ড এটা হলো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, যে একটা বিক্রিয়ায় কি পরিমাণ তাপের মানে ইন্টারনাল এনার্জির পরিবর্তন কতটুকু হচ্ছে সেটা। আচ্ছা, তাহলে আমরা দেখি ক্যালকুলেশন অফ ডেল্টা এইচ ফ্রম ডেল্টা ই অ্যান্ড ভাইস ভার্সা, মানে উল্টাভাবে কীভাবে করতে পারি। দ্য এনথালপি চেঞ্জ অফ এ রিয়াকশন অ্যাট কনস্ট্যান্ট প্রেশার delta H and internal energy change delta E are related to each other as delta H equal delta E plus P into delta V। এটা আমরা লাস্ট চ্যাপ্টারে পড়েছি যে কোনো একটা জিনিসের ক্ষেত্রে ডেল্টা H equal delta E plus P into delta V, যে হ্যাঁ ডেল্টা ভি ইজ দ্য চেঞ্জ ইন ভলিউম, মানে কোনো একটা বিক্রিয়ায় যদি কোনো একটা প্রোডাক্ট হয় গ্যাসিয়াস, তাহলে তার ভলিউমটা কতটুকু পরিবর্তন হচ্ছে তার মানে হলো ডেল্টা ভি। তাহলে ডেল্টা ভি এর মানটা যদি আমরা পরিবর্তন করি বা তাহলে সেক্ষেত্রে কিছু পরিমাণ কাজ সম্পন্ন হবে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, যে প্রেশারে আমরা ভলিউমটা পরিবর্তন করছি তার জন্য কিছু পরিমাণ কাজ সম্পন্ন হচ্ছে। তাহলে দিস ইজ দ্য ওয়ার্ক ডান ডিউ টু এক্সপ্যানশন। সো ডেল্টা এইচ ইকুয়াল চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি প্লাস চেঞ্জ ইন সরি যে চেঞ্জ নয়, এখানে আমরা যদি বলি যে ওয়ার্ক ডান ডিউ টু চেঞ্জ ইন ভলিউম, সেক্ষেত্রে ভলিউম এক্সপ্যানশনও হতে পারে, ভলিউম কম্প্যাক্ট মানে হতে পারে, কম্প্রেশনও হতে পারে। হোয়ার ডেল্টা ভি ইজ দ্য চেঞ্জ ইন ভলিউম ডিউ টু এক্সপ্যানশন আর কন্ট্রাকশন when measurement is done at constant pressure P, though heat changes from reactions are usually measured at constant pressure। যদিও আমরা এই যে কনস্ট্যান্ট প্রেশার আসলে আমাদের এনভায়রনমেন্টের যে প্রেশারটা আছে, আমরা নর্মালি যে রিয়াকশনগুলো করে থাকি না সেগুলো কি করে থাকি, জাস্ট আমাদের এই এনভায়রনমেন্টে খোলা বাতাসের প্রেশারের চাপ কত, মানে বায়ুর চাপ, এটা বলি আমরা 1 অ্যাটমসফিয়ার, তাই না? তাহলে 1 অ্যাটমসফিয়ার যদি হয় তাহলে আমরা যে কোনো রিয়াকশনগুলো করে থাকি সেটার যে ভলিউম অথবা টেম্পারেচার চেঞ্জ অথবা এনার্জি চেঞ্জ যাই মেজার করি না কেন এইটা নর্মালি করে থাকি আমরা অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। ইট ইজ সামটাইমস নেসেসারি টু ক্যারি আউট দ্য রিয়াকশন অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, অ্যাজ ফর এক্সাম্পল ইন দ্য মেজারমেন্ট অফ হিট অফ কম্বাসশন ইন এ বোম ক্যালোরিমিটার। তবে কখনো কখনো আমাদেরকে কনস্ট্যান্ট ভলিউমেও এটা মেজার করা লাগতে পারে, যে আমরা যদি কোনো একটা রিয়াকশনের হিট অফ কম্বাসশন বের করতে চাই, তার মানে কি যে সেখান থেকে কতটুকু এনার্জি পাওয়া যাচ্ছে এক্স্যাক্ট, তাহলে সেক্ষেত্রে আমরা ডেল্টা ভি এর ভ্যালুটাকে 0 করে রাখবো, যাতে ওইখানে আর কোনো মানে এই টার্মটা থাকবে না ডেল্টা ভি এর। তার মানে যে কম্বাসশন, হিট অফ কম্বাসশন কোনো একটা কম্পাউন্ডকে বার্ন করলে আমরা কতটুকু এনার্জি পাবো, দ্যাট ডিরেক্টলি ইট উইল ইনক্রিজ দ্য ইন্টারনাল এনার্জি। তাহলে আমরা সেটা যদি কনস্ট্যান্ট ভলিউমে করি সেক্ষেত্রে দ্য ভ্যালু অফ ডেল্টা ভি উইল বি 0, সো দ্য টার্ম পি মাল্টিপ্লাইড বাই ডেল্টা ভি উইল বি 0, সো উই উইল গেট দ্য এনার্জি জাস্ট এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অর ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি। So in that case we may need to use the measure the constant pressure, তাহলে সেক্ষেত্রে আমাদের কনস্ট্যান্ট ভলিউমেও কিন্তু কাজ করা লাগতে পারে। আচ্ছা, the above relationship can be used if desired for the conversion of delta H into delta E and vice versa। তাহলে সেক্ষেত্রে এই ইকুয়েশনটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি যদি কনস্ট্যান্ট ভলিউমে কোনো কাজ হয়, মানে যদি আমরা কোনো একটা সিস্টেম রান করি কনস্ট্যান্ট ভলিউমে, সেক্ষেত্রে ডেল্টা এইচ এবং ডেল্টা ই ইকুয়াল। আর যদি কনস্ট্যান্ট ভলিউমে না হয়, কনস্ট্যান্ট প্রেশারে হয়, তাহলে আমাদের ডেল্টা এইচ এর ভ্যালু কী হবে, যে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি প্লাস উই নিড টু অ্যাড দ্য এডিশনাল ওয়ার্ক ডান ডিউ টু চেঞ্জ ইন ভলিউম অর
চেঞ্জ অর ভলিউম এক্সপ্যানশন অর কন্ট্রাকশন। আচ্ছা, এখন একটা এক্সাম্পল আমরা দেখি। লেট আস কনসিডার এ রিয়াকশন এ এ বি বি সি সি ডি ডি। তাহলে এই হলো আমাদের রিয়াকশন, রিয়াক্ট্যান্ট এ মোল এ, বি মোল বি, সি মোল সি অ্যান্ড ডি মোল ডি। তাহলে চেঞ্জ ইন নাম্বার অফ মোলস, তাহলে এই বিক্রিয়ার নাম্বার অফ মোলসের পরিবর্তনটা কত হলো? নাম্বার অফ মোলস অফ প্রোডাক্টস। তাহলে জাস্ট আমরা কি করব, চেইন ডেল্টা এন বের করতে গেলে উই নিড টু ফাইন্ড আউট দ্য নাম্বার অফ মোলস অফ প্রোডাক্টস মাইনাস দ্য নাম্বার অফ মোলস অফ রিয়াক্ট্যান্টস। সো the number of moles of products equal C plus D, small c plus small d here দেখো। তারপরে number of moles of reactants equal এই যে small a small b। তাহলে change in number of moles delta n, value of delta n equal কত? যে C plus D minus A plus B equal delta n আমরা এটা পেলাম। তাহলে কোনো একটা বিক্রিয়ায় কত পরিমাণ তাপ পরিবর্তন হয় বা বিক্রিয়াটা যে সেখান থেকে নাম্বার অফ মোলস কতটুকু হচ্ছে সেটা আমরা ডিফারেন্স ইন নাম্বার অফ মোলস আগে বের করে নিলাম। লেট দ্য ভলিউম অকুপাইড বাই 1 মোল অফ গ্যাস বি ভি। তাহলে 1 মোল যে গ্যাসটা করে সে অকুপাই করে তার ভলিউমটাকে আমরা ভি ধরে নিলাম। দেন চেঞ্জ ইন ভলিউম ডেল্টা ভি, চেঞ্জ ইন নাম্বার অফ মোলস মাল্টিপ্লাইড বাই ভলিউম অকুপাইড বাই 1 মোল অফ দ্য গ্যাস। তাহলে আমরা এর ভিতরে মনে করো ডেল্টা এন সংখ্যক মলিকুল আছে। তাহলে ডেল্টা এন সংখ্যক মলিকুলের জন্য 1 মোলের জন্য বলেছি ভলিউম ভি। তাহলে চেঞ্জ ইন ভলিউম 1 মোলের জন্য ভলিউমটা পরিবর্তন হচ্ছে, তাহলে নাম্বার অফ মোলস কত? ডেল্টা এন। তাহলে সেক্ষেত্রে আমরা চেঞ্জ ইন ভলিউম ডেল্টা ভি তখন কি পাবো? ডেল্টা ভি ইকুয়াল ডেল্টা এন মাল্টিপ্লাইড বাই ভি, বিকজ 1 মোলের জন্য ভলিউম বলেছি ভি, তাহলে ডেল্টা এন এর জন্য ডেল্টা এন মাল্টিপ্লাইড বাই ভি। আচ্ছা, তাহলে এখন যে পি ইন্টু ডেল্টা ভি, তাহলে এই যে আমরা আগের যে ইকুয়েশনটা দেখাচ্ছিলাম এইখানে পি ইন্টু ডেল্টা ভি, তাহলে ডেল্টা ভি এর মানটা পেলাম কত? ডেল্টা এন ইন্টু ভি। আচ্ছা, তাহলে এই যে ডেল্টা এন ইন্টু ভি, তাহলে সেক্ষেত্রে আমরা ওই ডেল্টা ভিটাকে আমরা লিখতে পারছি কি পি ইন্টু, তাহলে এখন দুই পাশে আমি এই ইকুয়েশনটা দুই পাশে পি দিয়ে মাল্টিপ্লাই করি, পি ইন্টু ডেল্টা ভি ইকুয়াল পি ইন্টু ডেল্টা এন ইন্টু ভি। দেন তাহলে পি ইন্টু ডেল্টা ভি ইকুয়াল পি ভি ইন্টু ডেল্টা এন। এখন আমরা জানি পি ভি ইকুয়াল আর টি, তাই না? আমরা যে আইডিয়াল গ্যাস সমীকরণ সূত্র থেকে জানি আমরা পি ভি ইকুয়াল এনআরটি। তাহলে 1 মোল গ্যাসের জন্য পি ভি ইকুয়াল আরটি। তাহলে এখন এই যে পি ভি এর ভ্যালুটা, পি ভির রিপ্লেসমেন্টে আমরা আরটি লিখে দিতে পারি। তাহলে এখন আমাদের যে ইকুয়েশনটা আসলো, তাহলে পি ইন্টু ডেল্টা ভি ইকুয়াল আরটি ইন্টু ডেল্টা এন। তাহলে এখন আমরা যদি ডেল্টা এইচ এর মানটা, যে আমাদের ইকুয়েশনটা ছিল ডেল্টা এইচ ইকুয়াল ডেল্টা ই প্লাস, এখানে পাবো কি পি ইন্টু ডেল্টা ভি লিখেছি আরটি ইন্টু ডেল্টা এন। তাহলে এখানে লিখতে পাচ্ছি ডেল্টা এইচ ইকুয়াল ডেল্টা ই প্লাস আরটি ডেল্টা এন। দেখো, তাহলে সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ পি ইন্টু ডেল্টা ভি ইন ইকুয়েশন 1 উই গেট ডেল্টা এইচ ইকুয়াল ডেল্টা ই প্লাস ডেল্টা এন আরটি অথবা আরটি ইন্টু ডেল্টা এন, যেভাবে বললে কেন। তাহলে এই হলো আমরা কিভাবে কোনো একটা সিস্টেমের যে কোনো একটা রিয়াকশনের এনথালপি কিভাবে বের করতে পারি, অথবা যদি আমাদের এনথালপি জানি দেন উই ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ডেল্টা ই, অথবা যদি আমাদের ডেল্টা ই জানা থাকে তাহলে এই ডেল্টা এন রিয়াকশনের নাম্বার অফ মোলস চেঞ্জ সেটা আমরা জানি বা রিয়াকশন থেকে বের করতে পারবো। ব্যালান্সড ইকুয়েশন থেকে আমরা সহজেই এই ডেল্টা এন এর ভ্যালুটা বের করতে পারবো। আর টি, আর এর ভ্যালু আমরা জানি গ্যাস কনস্ট্যান্ট, এটা আমাদের বিভিন্ন ইউনিটে বিভিন্ন রকম হতে পারে। আর টি টেম্পারেচার, যেটা হলো মানে কেলভিনে হবে, তো সেটা আমরা এভাবে ইউনিটটা বসাই দেবো। তাহলে এই যে ইকুয়েশন এর মাধ্যমেই কিন্তু আমরা ভ্যালু অফ ডেল্টা এইচ অর ডেল্টা ই এটা বের করতে পারি। যখন একটা ডেল্টা এইচ যদি জানা থাকে তো ডেল্টা ই বের করতে পারবো, যদি ডেল্টা ই জানা থাকে তাহলে ডেল্টা এইচ বের করতে পারবো। So it may be pointed out that while determining the value of delta H, only the number of moles of gaseous reactants and products are taken into consideration. আচ্ছা, এই যে একটা জিনিস যে এখানে কিন্তু আমি এক্সাম্পলটা দেখাইনি, যে এটার একটা এক্সাম্পল দেওয়া উচিত ছিল আমাদের।
যে পরবর্তীতে একটা দেখাবো, সেখানে এই কথাটা বলি যে এইখানে এই মলিকুলগুলো আমাদের স্টেট কিন্তু মেনশন করতে হবে। এই স্টেট যদি একটা, যদি মনে করো এটা আমি লিকুইড দিয়ে দিলাম, একটা দিলাম লিকুইড আর বাকিগুলো গ্যাস, লিকুইড অথবা সলিড এরকম যদি হয় কখনো, তাহলে তার ভলিউম চেঞ্জ, মানে তার ভলিউম চেঞ্জ কিন্তু একদম নেগলিজিবল কম্পেয়ার টু গ্যাস। মানে কোনো একটা প্রোডাক্ট অথবা কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট যদি গ্যাসিয়াস হয়, তাহলে তার ভলিউম পরিবর্তনটা আমরা যত সহজে এক্সপেক্ট করতে পারি অথবা যত সহজে হয়, সেটা আইদার এক্সপ্যানশন অথবা কন্ট্রাকশন। কিন্তু যদি ওই স্যাম্পলটা লিকুইড অথবা সলিড হয়, সেক্ষেত্রে একটু তাপের পরিবর্তন অথবা বিক্রিয়ায় তাপ উৎপন্ন হলে সেক্ষেত্রে ওই সিস্টেমের বা ওই সাবস্টেন্সের ভলিউমের পরিবর্তন কিন্তু সিগনিফিক্যান্ট হয় না। যে কারণে আমরা এই যে ডেল্টা এন এর ভ্যালু, এই যে ডেল্টা এন এর ভ্যালুটা, এটা সবসময় তখন আমাদের কি করতে হবে যে অনলি ফর দ্য গ্যাসিয়াস মলিকুলস, যে মলিকুলগুলো গ্যাসিয়াস স্টেটে থাকবে শুধুমাত্র সেই মলিকুলগুলোর আমরা নাম্বার অফ মোলসের চেঞ্জটা ক্যালকুলেট করব। যদি কোনো একটা সাবস্টেন্স লিকুইড থাকে অথবা সলিড থাকে, তাহলে ওই মলিকুলের নাম্বার অফ মোলস আমরা ক্যালকুলেট করব না। এই রিয়াকশনের জন্য আমি যেহেতু এটা দেখাচ্ছি না, তাহলে এটাকে আমি একটু গ্যাস বানাই দিই। আচ্ছা, তাহলে it may be pointed out that while determining the value of delta S, only the number of moles of gaseous reactants and products are taken into consideration. তাহলে এই ডেল্টা এন এর ভ্যালু সবসময় আমাদের কি করতে হবে, the value of gas constant R is taken either in calories or joule per degrees per mole, and it is 1.987 calorie or approximate 2 calories অথবা 8.314 joules। তাহলে আমরা এই যে টার্মগুলো, টেম্পারেচার জানবো, টেম্পারেচার কেলভিনে কত হবে সেটা আমরা বলতে পারবো, 273 অ্যাড করে দিব, ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে হয়ে গেল। তারপরে মোলার গ্যাস কনস্ট্যান্ট, সেটা আমরা যখন যে ইউনিটে বাকি টার্মগুলো থাকবে সেই অনুযায়ী দেবো, কখনো 8.314, কখনো 1.987, অথবা অ্যাপ্রক্সিমেটলি আমরা 2ও ধরতে পারি। তবে 2টা আসলে যে যারা একদম মানে ইনিশিয়ালি বা খুব ছোট লেভেলে আছে, যারা 9-10-এ পড়ে, তাদের ক্ষেত্রে হয়তো বা অ্যাপ্রক্সিমেটলি 2 ধরাটা ঠিক আছে। কিন্তু তোমরা এখন আর একটু বড় হয়েছো, সেই জন্য তোমাদের আর একটু মানে প্রিসাইজ হতে হবে। তখন এই কারণে 1.987 এটা লেখাটা বেটার হবে, অথবা 8.314 জুলস এটা এই ইউনিটটা লেখা ভালো হবে। তাহলে এখন হলো আমাদের যে কথা, যে এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনের মাধ্যমেই কিন্তু আমরা ভ্যালু অফ ডেল্টা এইচ অথবা ডেল্টা ই ডিটারমিন করতে পারি। এবং ডেল্টা এনটা সবসময় কি করতে হবে আমাদের, শুধুমাত্র গ্যাসিয়াস মলিকুল কনসিডার করতে হবে। নো আদার মলিকুলস লাইক অ্যাজ সলিড অর লিকুইড শুড বি কনসিডার, বিকজ দ্য চেঞ্জ ইন ভলিউম ফর এ রিয়াকশন ফর দ্য লিকুইড অ্যান্ড সলিড সাবস্ট্যান্সেস ইজ ভেরি নেগলিজিবল। যে কারণে যে এই অল্প পরিমাণ ভলিউম পরিবর্তনের কারণে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, সেটা আমাদের আসলে কনসিডার না করলেও খুব বেশি মানে ডেফিয়েশন হয় না। বাট কেউ যদি এক্স্যাক্টলি ব্যবহার করতে পারে যে যতটুকু পরিবর্তন হয়েছে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেড, বাট দ্যাট ইজ নট ম্যান্ডেটরি, বিকজ আমরা জানি যে আসলে গ্যাসিয়াস সাবস্ট্যান্সের ভলিউমটা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে গ্যাসের ভলিউমটা যতটুকু বাড়তে পারে, লিকুইডের ক্ষেত্রে কিন্তু তার মানে 10 ভাগের 1 ভাগ বা 100 ভাগের 1 ভাগ হয়তো বৃদ্ধি পাবে না। সলিডের ক্ষেত্রে তো একদম বোঝাই মুশকিল যে নর্মালি আমরা ওই সলিডের কি জানি দৈর্ঘ্য প্রসারণাঙ্ক এরকম একটা টার্ম পড়বা। তাহলে সেক্ষেত্রে 1 মিটার দৈর্ঘ্যের টেম্পারেচার যদি 1 কেলভিন বাড়ানো হয়, তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পায় মোটামুটি 10⁻⁻6 মিটার, মানে 1 মাইক্রোমিটার এরকম কিছু একটা লেভেলে। তাহলে সেটা খুবই নেগলিজিবল একটা নাম্বার, যেটা আসলে খুব কম, তো সেটা আমরা আসলে মানে কনসিডার না করেও পারি। নাও উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট দ্য হট প্যাকস, যেটা অলরেডি বলেছি যে হট প্যাকটা হলো কি, যে আমরা শীত প্রধান দেশে অথবা কখনো কখনো
কোনো আমাদের দেশের মানুষও যেসব ওই যে ইসের ক্ষেত্রে ওই দার্জিলিংয়ের কাছাকাছি যেসব জেলাগুলো, তাই না, ওই সব জেলাগুলোতে কিন্তু প্রচুর ঠান্ডা থাকে। তা আমাদের এইখানে আমরা এতটা ফিল করি না, তারপরেও যারা বয়স্ক মানুষ তাদের জন্য কিন্তু মাঝে মধ্যে অনেক ঠান্ডা লাগে। এই যে আমাদের যখন টেম্পারেচার ওই ইসের ক্ষেত্রে রাতের বেলা অনেক ঠান্ডা হয়, আবার কোনো কোনো খুব বয়স্ক মানুষ আছে তাদের জন্য এইগুলো খুব দরকার। তবে ইদানিং আর একটা ব্যবস্থা আছে, আমরা হট ওয়াটার ব্যাগ ব্যবহার করি, তাই না। হট ওয়াটার ব্যাগ সেটা হলো যে রাবারের একটা ব্যাগ, তার ভিতরে গরম পানি রেখে দাও, গরম পানি রেখে দিয়ে সেটা রাবারের ওই যে মুখটা আটকে দাও, তাহলে ওই পানিটা অনেক সময় পর্যন্ত গরম থাকবে। সেটা আমরা হট ওয়াটার ব্যাগ ব্যবহার করতে পারি। কিন্তু এই হট ওয়াটার ব্যাগ আসলে যখন আমাদের দরকার হয়, মনে করো আমাদের এই যে হট প্যাকগুলো, এটা কিন্তু আমরা যখন দরকার হবে ঠিক তখন ব্যবহার করতে পারি। কিন্তু এই যে হট ওয়াটার ব্যাগ যেটা বললাম, এটা কিন্তু আমরা যে সময় পানিটা গরম করব তার থেকে হয়তো 2-3 ঘন্টা বা 4 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। কিন্তু এটা আমাদের যদি মনে করো 2 দিন বা 5 দিন বা 1 মাস পরে দরকার হয়, তখন সেটা আমরা ব্যবহার করতে পারবো না। এর জন্য হলো ইনস্ট্যান্ট হট প্যাক। দেখো এটা গায়ে লেখা আছে ইনস্ট্যান্ট হট প্যাক। তুমি যখনই চাও, মানে যখন দরকার তোমার, ইমিডিয়েটলি তুমি চাইলে জাস্ট শুধু হাত দিয়ে এটা একটু করো, মশরামশরি করো। এখন সেটা কিভাবে হয় সেটা দেখো। এই যে হট প্যাকের ভিতরে কি থাকে, মেইনলি কনসিস্ট অফ 2 প্লাস্টিক ব্যাগস। তাহলে এই যে হট প্যাকের ভিতরে মেইনলি কনসিস্ট অফ 2 প্লাস্টিক ব্যাগস, দ্য ইনার ব্যাগ কন্টেন্স ওয়াটার। তাহলে এই যে হট প্যাক আছে, এই হট প্যাকের ভিতরে দুইটা এই থাকে, কন্টেন্স the 2 plastic bags. Inner bag contains water and the area between inner bag and the outer bag is filled with a dry salt like calcium chloride, magnesium sulfate or sodium acetate. তাহলে এই যে সোডিয়াম অ্যাসিটেট, ম্যাগনেসিয়াম সালফেট অথবা ক্যালসিয়াম ক্লোরাইড, এই ধরনের কেমিক্যালস দিয়ে এটা ফিল করা হয়। তাহলে প্রথমে একটা হলো এই যে ইনসুলেটেড বলতে কি আসলে এটা ইনসুলেটেড না, তবে প্লাস্টিক, শক্ত প্লাস্টিক জাতীয়, যেটা আসলে মানে পানিটাকে বের হতে দেবে না। তাহলে এটা হলো এর ভিতরে থাকে ছোট্ট একটা প্লাস্টিকের ব্যাগ, যাতে ওই প্লাস্টিকের ব্যাগটা কিন্তু পাতলা থাকে, যেটার ভিতরে পানি রাখা থাকে। আর তার বাইরে রাখা থাকে এই ধরনের কেমিক্যালস, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট অর সোডিয়াম অ্যাসিটেট। তাহলে এখন when the inside bag is broken, যদি আমরা হাতে এরকম গলা পাকিয়ে অথবা একটু চাপ দিয়ে ওই প্লাস্টিকের ব্যাগটা ছিঁড়ে ফেলি, মানে এই যে ছলগুলো আছে এই ছলগুলোর সাথে ঘর্ষণ খেলেই কিন্তু ওই প্লাস্টিকের প্যাকেটটা ছিঁড়ে যাবে, খুব পাতলা হয়ে থাকে, যে কারণে এটা খুব সহজেই ভাঙা সম্ভব। তো যদি আমরা ওই প্লাস্টিকের প্যাকেটটাকে ছিঁড়ে ফেলি ভিতরেরটা, তখন কি হবে, দ্য ওয়াটার অ্যান্ড দিস সল্ট, ক্যালসিয়াম ক্লোরাইড, আইদার ম্যাগনেসিয়াম সালফেট অর সোডিয়াম অ্যাসিটেট, এই ধরনের সল্টগুলো ওয়াটারের কন্ট্যাক্টে আসবে। তো ওয়াটারের কন্ট্যাক্টে যদি আসে তাহলে এক ধরনের বিক্রিয়া হবে। তাহলে এই যে ক্যালসিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর HCl এরকম কিছু একটা তৈরি করবে। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর HCl অথবা ম্যাগনেসিয়াম সালফেট, এটা তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এরকম সামথিং কিছু একটা রিয়াকশন তৈরি করবে, এবং সাথে সাথে উইল গেট সাম হিট। যেই হিটটাই কিন্তু পরবর্তীতে আমাদের হাত বা যে কোনো বস্তুকে গরম করতে সাহায্য করবে। তাহলে আমরা আসলে যে এই যে থার্মোকেমিস্ট্রিটা পড়ছি, থার্মোকেমিস্ট্রি চ্যাপ্টারটা পড়ছি কিন্তু এই সব কারণের জন্যই, যে কোন কেমিক্যালসগুলো ব্যবহার করলে আমরা এরকম সুবিধা পেতে পারি। শীত প্রধান দেশে মাঝে মধ্যে এমন হয় যে একদম বরফে এই যে একদম এক কোমর বা এক হাঁটু এরকম 5 ইঞ্চি, 10 ইঞ্চি, 15 ইঞ্চি পর্যন্ত বরফ পড়ে যায় বা আরও বেশি পড়ে। তখন কি হয়, সেই সব জায়গায় যে এই যে ক্যালসিয়াম ক্লোরাইড, এই ক্যালসিয়াম ক্লোরাইড রাস্তার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। ক্যালসিয়াম ক্লোরাইড যদি রাস্তার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, তখন কি হবে, ওই যে আইসগুলো
ওই আইসগুলো মেল্ট করে পানি হয়ে যাবে। কারণ আমি এক্স্যাক্টলি কিন্তু সেম কাজ এখানে হচ্ছে, যে ওইখানে যে সল্টগুলো আছে সেই সল্টগুলো পানির সাথে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করছে, যে কারণে ওই যে ক্যালসিয়াম ক্লোরাইড বিষের সাথে আইসের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করছে, তাহলে পানিটা তখন বিষের রাস্তা দিয়ে বা কোনো জায়গায় চলে যেতে পারবে। তাহলে সেই একই কাজ কিন্তু এভাবে করা হয়। এই ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট অথবা সোডিয়াম অ্যাসিটেট এই ধরনের সাবস্ট্যান্স আমরা এই প্যাকেটের মধ্যে নিয়ে যদি রেখে দেই অনেক দিন ধরে, যতক্ষণ পর্যন্ত এরা পানির কন্ট্যাক্টে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু রিয়াকশন হবে না বা তাপ উৎপন্ন হবে না। এবং তবে তোমরা একটা প্রশ্ন করতে পারো, স্যার তাহলে এইটা আমরা কত সময় পর্যন্ত ব্যবহার করতে পারবো? ইট ডিপেন্ডস অন হাউ মাস অ্যামাউন্ট আমরা এই যে এই সল্টগুলো কতটা ব্যবহার করেছি এবং পানিটা কতটুকু ছিল। যদি বেশি পরিমাণে সল্ট হয়, কম পরিমাণে পানি হয়, তাহলে সেক্ষেত্রে মানে প্রত্যেকটা বিক্রিয়ার একটা লাইফ টাইম আছে। তোমরা হাফ লাইফ শিখে আসছো, যে কোনো একটা রিয়াকশন অর্ডার যখন করছো সেখানে তোমরা হাফ লাইফ শিখছো। তো হাফ লাইফ কি মানে কোনো একটা বিক্রিয়ার অর্ধেক, তার ঘনমাত্রা অর্ধেক কমে যাওয়ার জন্য যে সময় লাগে সেটাকে বলা হয় হাফ লাইফ। তাহলে এই যে যে রিয়াকশনটা হচ্ছে এই রিয়াকশনের একটা হাফ লাইফ আছে। তাহলে হাফ লাইফ মানে কি, যে ওই পর্যন্ত গেলে তার কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা অর্ধেক কমে যাবে, তারপরে আস্তে 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 কী হবে, ওই তাপটা প্রথমে যতটুকু বেশি পরিমাণে তাপ আমরা পেতাম তার থেকে আস্তে 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 কমতে থাকবে। তো বেশি পরিমাণে তাপ রিলিজ হবে না, কারণ অলরেডি যদি মলিকুলগুলো একবার রিয়াকশন করে ফেলে তারপরে তো সেটা আর রিভার্স ওয়েতে ফিরে আসবে না। তাহলে এই বিক্রিয়াটা রিভার্সিবল না। রিভার্সিবল হলে কিন্তু সেই বিক্রিয়াটাকে স্পন্টেনিয়াস হবে না, নর্মালি স্পন্টেনিয়াস হয় না। তো সেক্ষেত্রে আমরা যা বলি যে নন রিভার্সিবল অথবা স্পন্টেনিয়াস বিক্রিয়া, এই বিক্রিয়াটা কিন্তু একটা স্পন্টেনিয়াস প্রসেস। যখন ওয়াটার এই ক্যালসিয়াম ক্লোরাইড অথবা ম্যাগনেসিয়াম সালফেট অথবা সোডিয়াম অ্যাসিটেট এই ধরনের কোনো কেমিক্যালসের কন্ট্যাক্টে আসবে তখন কিছু পরিমাণ হিট প্রডিউস করবে এবং স্পন্টেনিয়াসলি বিক্রিয়াটা হবে। তাহলে এই বিক্রিয়াটা যখন ইকুইলিব্রিয়ামে চলে আসবে সেই সময় কিন্তু আর কোনো তাপ আমরা পাবো না, তখন ওইটা আমাকে ফেলে দিতে হবে। তবে কোনোভাবে যদি আমরা ওই পানিটাকে রিমুভ করে আবার ড্রাই আপ করতে পারি তাহলে হয়তোবা, তবে কেমিক্যাল চেঞ্জ যদি কিছু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এটা করতে পারবো না, কারণ যেহেতু রিয়াকশন হচ্ছে এবং হিট প্রডিউস হচ্ছে। শুধু যদি ডিজলভ হতো তাহলে হয়তোবা আমরা ড্রাই আপ করে কাজে লাগাতে পারতাম। তো সেক্ষেত্রে এটা কাজে লাগানোর সুযোগ নেই, কারণ যেহেতু এক ধরনের কেমিক্যাল রিয়াকশন হচ্ছে এবং তার ফলে তাপ উৎপন্ন হচ্ছে, সে কারণে আমরা এটা হয়তোবা ব্যবহার করতে পারবো না। আচ্ছা, তারপরে এখন আমরা চলে যাই কোল্ড প্যাক। ঠিক একই জিনিস, একই ধরনের গঠন, শুধুমাত্র কেমিক্যালসটা ভিন্ন হবে। যে ওইখানে বলেছিলাম ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট অথবা সোডিয়াম অ্যাসিটেট এই কেমিক্যালস, আর cold pack exactly similar like hot pack. A cold pack comes in 2 plastic bags. A smaller bag is made of very thin plastic and filled with water, and other bag with ammonium nitrate crystals. যে তাহলে অন্য যে ব্যাগটা থাকে সেই ব্যাগের মধ্যে থাকবে অ্যামোনিয়াম নাইট্রেট। তাহলে অ্যামোনিয়াম নাইট্রেটের ব্যাগ এবং ওইসব ব্যাগে ওটার মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেট আলাদা ব্যাগে নাও থাকতে পারে। ওই যেমন প্রথমটায় বলছিলাম যে এটা একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে পানি নিয়ে দাও, পানি নাও, আর বাকিটা এই যে বড় প্যাকটা আছে, যে বড় প্যাকেটটা, তার ভিতরেই তুমি অ্যামোনিয়াম নাইট্রেটের ক্রিস্টালগুলো রেখে দাও। দ্যাট ইজ ফাইন। মানে আমাদের দরকার হলো যে ওয়াটারের কন্ট্যাক্টে আসা যাবে না। তবে যদি এই যে প্যাকেটটা, এই প্যাকেটটা যদি হাইগ্রোস্কোপিক হয়, মানে যদি ওয়াটারকে অ্যাবজর্ব করে, তাহলে কিন্তু অ্যামোনিয়াম নাইট্রেটটাকে আমাদের আলাদা একটা পলিথিনে নিয়ে, যাতে প্লাস্টিকটা কোনো ময়েশ্চার এটার মধ্যে ঢুকতে না পারে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এই যে প্যাকেটটা, এই যে অরিজিনাল প্যাকেট, এই কোল্ড প্যাকের যে প্যাকেটটা, এইটার ভিতর দিয়ে ওয়াটার বা ময়েশ্চার পেনিট্রেট করতে পারে কিনা। যদি পেনিট্রেট করতে পারে তাহলে কিন্তু আমাদেরকে আলাদা একটা প্যাকেট নিতে হবে, কারণ যদি ওয়াটারের বা ময়েশ্চারের কন্ট্যাক্টে চলে আসে তাহলে কিন্তু ওইটা আর আমাদের কোনো যখন দরকার হবে কাজ হবে না। আর ময়েশ্চারের কন্ট্যাক্টে আসলে অটোমেটিক্যালি আস্তে 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 ও হিট রিলিজ করতে 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 ঠান্ডা হয়ে যাবে, আমাদের যখন আর দরকার হবে তখন আমরা কাজে লাগাতে পারবো না।
আচ্ছা, তাহলে এখন ওই একই জিনিস অ্যামোনিয়াম নাইট্রেট ক্রিস্টাল, তাহলে আমাদের এইখানে আমরা ব্যবহার করেছি দুই ধরনের মানে ভিন্ন ক্রিস্টাল, আর ওইখানে ব্যবহার করেছি অন্য ক্রিস্টাল। তাহলে এই ক্রিস্টালটা আমরা যদি এখন একইভাবে when the smaller bag is damaged by rupturing the inner bag releases the water which dissolves the ammonium nitrate. The water and ammonium nitrate react completely and it requires energy and absorbed from the surrounding. Within 15 to 20 minutes the reaction is over and the coal pack will no longer feel cold. তার মানে আমরা যে হাফ লাইফের কথা বলেছিলাম, যে ওই আগের স্লাইডে সেখানে বলেছি যে কোনো একটা রিয়াকশনে কত পরিমাণ মানে কত সময় ধরে এই রিয়াকশনটা চলবে, যে প্রত্যেকটা বিক্রিয়ার একটা হাফ লাইফ আছে, সেইগুলি আমরা বলেছি যে তাহলে লাইফ টাইম। এই বিক্রিয়াটার জন্য লাইফ টাইম মোটামুটি 15 থেকে 20 মিনিট। এরপরে কিন্তু ওই এটা মানে কোল্ড প্যাকটা আর ব্যবহার করে কোনো লাভ হবে না, কারণ ওটা যেমন ছিল আমাদের রুম টেম্পারেচারের মতো সেরকম হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের হট প্যাক এবং কোল্ড প্যাক। এইটা যদি তোমার কখনো কোনো কাজে লাগে অথবা শীত প্রধান দেশে ঘুরতে যাও, তাহলে বিভিন্ন এইগুলো মানে শপিং মার্কেটে এগুলো তোমরা খুঁজে কিনতে পাবা। জাস্ট যদি ঘুরতে যেতে হয় তো সেক্ষেত্রে তোমরা এটা সাথে নিতে পারো, অথবা কোনো জায়গায় ঘুরতে গেলে আমাদের এখানেও যদি ছোটোখাটো হয় মানে ইনজুর্ড হয় কারো, সেক্ষেত্রে কোল্ড প্যাকটা খুব কাজে দিতে পারে। তো যদি এটা আমাদের মানে দিনের পর দিন বা মাসের পর মাস রাখা যাবে, তো সেক্ষেত্রে তোমরা চাইলে এগুলো নিজেদের সাথেই রাখতে পারো। যে কোনো জায়গায় ইনজুর হলে সাথে সাথে আমরা আইস পাবো কোথায়, তাহলে সেক্ষেত্রে এইটা ব্যবহার করে তোমরা আইসের কাজ চালাতে পারো। এই তাহলে এই হলো আমাদের হট প্যাক কোল্ড প্যাক। এই হলো আমরা, হ্যাঁ কারো কোনো প্রশ্ন? হ্যাঁ বলো। স্যার হট প্যাক আর কোল্ড প্যাকের টেম্পারেচার মানে কতটুকু বাড়তে বা কমতে পারে? আচ্ছা, ম্যাক্সিমাম টেম্পারেচার কত হতে পারে তাই তো? জি স্যার। এক্স্যাক্টলি ডাটা আমার জানা নেই, বাট আমি ব্যবহার করেছি তো সেটা ফিল করি। মনে করো যে আমাদের বডি টেম্পারেচার থেকে কয়েক ডিগ্রি আমরা তো চাই। হ্যাঁ বলো। 98, 98 তো সেটা কি 98 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট, কিন্তু আমরা তো নর্মালি যে পানির বয়লিং টেম্পারেচারগুলি 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 373 ডিগ্রি কেলভিন। তাহলে ফারেনহাইটে নিলে সেটা কত? 98 অথবা 100 ডিগ্রি সেলসিয়াসকে মেবি এটা হবে 180 ডিগ্রি ফারেনহাইট অ্যাপ্রক্সিমেট। আমার এক্স্যাক্টলি ইকুয়েশনটা মনে নেই, তো ই করতে হবে আর কি। ভ্যালুটা কনভার্ট করলে ওই যে 59 কী জানি ইকুয়েশন আছে, F মাইনাস 38 এরকম কিছু একটা ডিভাইড বাই 9 ইকুয়াল হলো C/5, এরকম কিছু একটা ইকুয়েশন আছে। যাই হোক, তাহলে সেক্ষেত্রে আমরা ওই বডি টেম্পারেচার ওইভাবে না বলি, আমরা কেলভিনে বা ডিগ্রি সেলসিয়াসে বললে আমাদের বডি টেম্পারেচার হলো 37 ডিগ্রি সেলসিয়াস। তো সেক্ষেত্রে আমার মনে হয় 40 বা 45 টাইপ হতে পারে। এটা মানে আমি এক্স্যাক্টলি নাম্বার বলতে পারবো না বা ডিজিট বলতে পারছি না, বাট আমি যেহেতু ব্যবহার করেছি সেই জন্য আমি ফিল করি যে এটা ওই আমাদের বয়েলিং টেম্পারেচার এই পর্যন্ত যায় না। এটা আমি ফিল করি যে এত টেম্পারেচার যায় না, বাট এর থেকে অনেকটা কম। তবে আমাদের যেহেতু ওই শীত প্রধান দেশে যেখানে আমরা যাই সেখানে টেম্পারেচার থাকে -20, তাহলে -20 বা মাইনাস যদি আরও বেশি থাকে, সেক্ষেত্রে -20-তে আমাদের হাত রাখলে এই যে হাতে আঙ্গুল দিয়ে কাজ করতে পারতাম না, যে মোবাইল আর চালানোর মতো কোনো ওই থাকতো না। তখন কী করতে হয়, ওই যে ওই মোবাইল হাতে মোজা পরতে হবে, পায়ে মোজা পরতে হবে, সব জায়গায় পরতে হবে। তো যখন আমাদের ব্যবহার করতে হয় ওই রকম, সেক্ষেত্রে হাতটা যদি কোনো সময় কাজে লাগাইতে হয় তখন আমরা হাতটা বের করে জাস্ট ওই হাতটা একটু ওয়ার্ম করলাম, ওয়ার্ম করে তখন আমরা কোনো কাজ করতে পারি। এই তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় টেম্পারেচার 40 বা 45 ডিগ্রি সেলসিয়াস হতে পারে অ্যাপ্রক্সিমেট। বাট যদি তোমরা মানে এক্সাক্ট ভ্যালু চাও তাহলে মানে লিটারেচার সার্চ করে বা গুগল সার্চ করে দেখতে পারো যে হট প্যাকের টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার কত, সেটা খুঁজে দেখতে পারো। ঠিক আছে, তাহলে এখন আমরা এনথালপি অফ রিয়াকশন অর হিট অফ রিয়াকশনটা একটু দেখব। যে আসলে এতক্ষণ আমরা এক্সাম্পল দেখলাম, এক্সাম্পলটা হলো কি যে একটা রিয়াকশনে হিট প্রডিউস হলো আর একটা রিয়াকশনে হিট অ্যাবজর্ব করছে। তাহলে
হিট মানে ওর সারাউন্ডিং থেকে হিট নেবে। এই যে কোল প্যাকেটটা কি বললাম যে এই কোল প্যাকটা আসলে কি হয়, ওই যে রিয়াকশনটা ঘটার জন্য ওর কিছু পরিমাণ হিট অ্যাবজর্ব করতে হবে। তাহলে ও হিট অ্যাবজর্ব করবে কোত্থেকে? যদি আমাদের বডির কন্ট্যাক্টে থাকে অথবা যদি আমরা খোলা বাতাসে রেখে দিই, তাহলে সেই খোলা বাতাস থেকে বা এনভায়রনমেন্ট থেকে ও হিট অ্যাবজর্ব করে রিয়াকশনটা হবে। আর যদি আমাদের বডির কন্ট্যাক্টে থাকে তাহলে সেক্ষেত্রে ওই হিটটা সে আমাদের বডির থেকে অ্যাবজর্ব করবে। কারণ এই রিয়াকশনটা ঘটার জন্য কিছু পরিমাণ হিট ওকে নিতে হবে, দ্যাট মিনস হিট অ্যাবজর্ব করতে হবে। যে কারণেই কিন্তু আমরা ওই সাবস্ট্যান্সটাকে তখন ঠান্ডা ফিল করব। মানে তোমরা এটা ভালো করে জানো যে আমরা একটা বস্তু কেন ঠান্ডা বা গরম ফিল করি। এর কারণ হলো যে যেই বস্তুটা আমাদের শরীর থেকে তাপ নেয় সেটাকে ঠান্ডা ফিল করি, আর যেই বস্তুটা আমাদের শরীরে তাপ দেয় সেটাকে গরম ফিল করি। এই কারণে কিন্তু আইস ঠান্ডা আর অন্য কোনো খাবার গরম খারাপ হয় সেটা আমাদের শরীরে হাত দিলে আমরা ফিল করি গরম। কারণ হলো কি যে এটা আমাকে তাপ দিচ্ছে। সরি। আচ্ছা, তাহলে আমরা শিখলাম কি যে একটা বিক্রিয়ায় তাপ শোষিত হচ্ছে বা অ্যাবজর্ব হচ্ছে, আর একটা বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে তাপ উৎপন্ন এবং তাপ শোষণ, সেটা আমরা কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে যদি দেখি তাহলে সে বিক্রিয়াটায় আমরা নর্মালি এই যে একটা বিক্রিয়ার আমি প্রোফাইল দেখিয়েছি, এটা হলো এই অ্যাক্সিসে যদি বলি রিয়াকশন প্রোগ্রেস, আর এটা হলো আমার এনার্জি, তাই না? এনার্জি, যে রিয়াক্ট্যান্টের এনার্জি লাস্ট ক্লাসে মনে হয় আমি একটু দেখাইছিলাম যে রিয়াক্ট্যান্টের এনার্জি যদি বেশি হয় প্রোডাক্টের এনার্জি যদি কম হয়, এরকম দেখাই নেই, জাস্ট একটা গ্রাফ দিয়ে দেখাইছিলাম। তো সেক্ষেত্রে এই হলো মনে করো আমাদের একটা রিয়াক্ট্যান্ট আছে, তার রিয়াক্ট্যান্ট আর এই যে যে ব্যারিয়ারটা, আমি ব্যারিয়ারও কিন্তু বলেছিলাম যে আমরা পাহাড়ে উঠতে চাইলে আমরা কি করতে হয়, হয় পাহাড়টাকে উপর দিয়ে ডিঙাতে হবে অথবা ওই পাহাড়ের ভিতর দিয়ে কোনো জায়গায় একটা হোল তৈরি করতে হবে। তাহলে সেটা আসলে সবসময় সম্ভব হয় না। তা আমাদেরকে যদি আমরা কোনো জায়গায় হাইকিং করতে যাই সেক্ষেত্রে কী করতে হয়, ওই পাহাড়ের উপর দিয়ে যেতে হয়, যেটা অনেক বেশি টাফ। তাহলে এই যে তোমাকে কোনো একটা বিক্রিয়া ঘটানোর জন্য আসলে এই যে এনার্জিটা, এটার মানেটা কি? মানে হলো আমাদের যতগুলো রিয়াক্ট্যান্ট থাকবে সেই রিয়াক্ট্যান্টের মধ্যে যে বন্ধন শক্তি আছে সেই বন্ধনগুলোকে ভাঙার জন্য তোমাকে কিছু পরিমাণ এনার্জি দিতে হবে। কারণ একটা রিয়াকশন হতে হলে প্রথমে কি হতে হবে, ওই যে রিয়াক্ট্যান্ট মলিকুলগুলো আছে সেই মলিকুলগুলোর মধ্যে যে বন্ধন আছে সেই বন্ধনগুলো ভাঙতে হবে এবং তারপরে নতুন বন্ধন ফর্ম করবে। তাহলে বন্ধন ভাঙার জন্য তোমাকে কিন্তু আগে কিছু পরিমাণ এনার্জি দিতে হবে, সে অধিকাংশ, ইভেন এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন, তারপরেও কিন্তু তোমাকে কিছু পরিমাণ এনার্জি দিতে হচ্ছে টু ডিকম্পোজ দ্য বন্ড। তাহলে এই যে বন্ধনগুলো ভাঙতে হচ্ছে সেই বন্ধনটা ভাঙার জন্য তোমাকে কিছু এনার্জি দিতে হচ্ছে এবং সেইটার একটা লিমিট আছে। সেই লিমিটটাই হলো এই যে যে ব্যারিয়ারটা, এটাকে বলি আমরা অ্যাক্টিভেশন এনার্জি। আমি গত সপ্তাহে একটা ক্যালকুলেশন করেছি SN2 রিয়াকশন মেকানিজম, সেটা যদি তোমাদেরকে দেখাই তাহলে তুমি দেখবা যে আসলেই একটা মলিকুল থেকে আর একটা মলিকুল কীভাবে তৈরি হয়। যে আমি নেক্সট কোনো ক্লাসে দেখাবো যে যে এই যে একটা ট্রানজিশন স্টেট তৈরি হলো, তারপরে একটা রিয়াক্ট্যান্ট আস্তে আস্তে এর কাছে আসলো, তারপরে আর একটা রিয়াক্ট্যান্ট আস্তে আস্তে দূরে সরে গেল। এটা আমি মুভি হিসেবে দেখাতে পারবো, এটা আমি নিজে ক্যালকুলেট করেছি। তো এটা তোমরাও ক্যালকুলেট করতে পারবা। এই যে আমার কাছে যে প্রোগ্রামটা আছে আমি তোমাদেরকে বলেছিলাম কিনা যে একটা গাউসিয়ান বলে প্রোগ্রাম আছে যেটা সিমুলেশন করার জন্য, এটা আমি আমার রিসার্চে অনেক ব্যবহার করেছি। তো সেইগুলো এখন আর একটা কাজ করছি আমি, তো সেটা এখনও পাবলিশ করিনি, তো সেই ডাটাটা তোমাদেরকে দেখাতে চাই না। নতুন আর একটা করেছি যেটা অলরেডি মানুষ কাজ করছে, সেরকম একটা কাজ, সেটা আমি তোমাদেরকে দেখাইতে পারবো। যাই হোক, তাহলে সেক্ষেত্রে সেটা দেখলেও তোমরা বুঝতে পারবো যে আসলে কীভাবে বিক্রিয়াটা হয়, যে এই ব্যারিয়ারটা কোত্থেকে আসলো। প্রথমে এইখানে যে রিয়াক্ট্যান্টগুলো থাকে সেই রিয়াক্ট্যান্টের বন্ডগুলো ভেঙে যাবে, ভাঙার জন্য কিছু এনার্জি দিতে হবে। তার মানে তুমি দেখতে পাবা কি যে আসলে একটা মলিকুলের কাছাকাছি আসতে আস্তে তখন
এর এনার্জিটা যেই জায়গাটায় এসে ম্যাক্সিমাম হয়ে গেল, মানে শক্তি বাড়াচ্ছি, শক্তি বাড়াতে 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 একটা সময় আসবে যখন এটা এনার্জিটা ম্যাক্সিমাম হয়ে গেল এবং তখন এই বন্ডটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে তারপরে নতুন আর একটা কম্পোনেন্ট, মানে আমরা SN2 বিক্রিয়ার ক্ষেত্রে জানি কি যে ইলেকট্রোফাইল, একটা ইলেকট্রোফাইল একে অ্যাটাক করে আর একটা ইলেকট্রোফাইল তখন দূরে সরে যায়, তারপরে যে নতুন আর একটা প্রোডাক্ট তৈরি করছে। তাহলে সেরকম বিক্রিয়াটা আমি এখানে দেখাইছি। তাহলে এই যে যে ব্যারিয়ারটা, এই ব্যারিয়ারটাই হলো যে কতটুকু এনার্জি তোমার দরকার রিয়াকশনের রিয়াক্ট্যান্ট মলিকুলগুলোর মধ্যে যে বন্ধন আছে সেই বন্ধন ভাঙার জন্য। সো দিস ইজ দ্য অ্যাক্টিভেশন এনার্জি। আর এরপরে এই হলো আমাদের রিয়াক্ট্যান্টের এনার্জি, আর এইটা হলো প্রোডাক্টের এনার্জি। তাহলে কোনো একটা বিক্রিয়ায় যদি রিয়াক্ট্যান্টের এনার্জি এবং প্রোডাক্টের এনার্জি সমান হয়, তাহলে কিন্তু আমরা কোনো হিট ডেল্টা এইচ এর ভ্যালু তখন আমরা 0 পাবো, বা এনথালপি অফ দ্য রিয়াকশন উড বি 0 অর চেঞ্জ ইন এনথালপি উড বি 0। তাহলে মানে আমি যদি বলি যে রিয়াকশনটা এখানে শুরু হলো, এখানে এসে শেষ হয়ে গেল, তাহলে কিন্তু যে এনার্জি অফ দ্য রিয়াক্ট্যান্ট অ্যান্ড এনার্জি অফ দ্য প্রোডাক্ট উইল বি সেম, সো দ্যাট উই উইল গেট দ্য ভ্যালু অফ ডেল্টা এইচ উইল বি 0। বাট মোস্ট অফ দ্য কেস হয় আমাদের রিয়াক্ট্যান্টের এনার্জি বেশি অথবা প্রোডাক্টের এনার্জি বেশি, এর নর্মালি দুইটা সিচুয়েশনই হয়। তবে যদি কোনো রিয়াকশন ইকুইলিব্রিয়ামে থাকে, মানে রিভার্সিবল রিয়াকশনের ক্ষেত্রে যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে ওই রিয়াকশনটা এনার্জি অফ দ্য রিয়াক্ট্যান্ট অ্যান্ড এনার্জি অফ দ্য প্রোডাক্ট ক্যান বি ইকুয়াল। তো সেক্ষেত্রে আমরা ওই সিচুয়েশনে যাচ্ছি না। তো আমরা এখন যদি রিয়াক্ট্যান্টের এনার্জি বেশি এবং প্রোডাক্টের এনার্জি কম হয়, তাহলে the difference between the energy of product minus the energy of the reactants, তাহলে এই যে যে পরিমাণটা, এই ভ্যালুটা, এইটাই হলো চেঞ্জ ইন এনথালপি, মানে বিক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন কতটুকু হচ্ছে সেটা হলো এই ডেল্টা এইচ। তাহলে এটা কিন্তু আমরা ইসের মধ্যে একটা মানে এক্সপেরিমেন্ট করেও দেখাতে পারবো। আমার কাছে একটা ছোট ভিডিও আছে, তো সেই ভিডিও থেকে আমি দেখাতে পারবো যে আসলে একটা বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হচ্ছে, কতটুকু তাপ উৎপন্ন হচ্ছে এবং তার ভ্যালুটা কত, সেটাও কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। তাহলে কোনো একটা বিক্রিয়ায় যে কতটুকু পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে তোমার এই বিক্রিয়াটা যদি হয়, তাহলে দেখা যাচ্ছে কি যে দিস ইজ দ্য এনার্জি অফ দ্য রিয়াক্ট্যান্ট অ্যান্ড দিস ইজ দ্য এনার্জি অফ দ্য প্রোডাক্ট, therefore we are getting the difference between the energy of the products and energy of the reactants is delta H। তাহলে এই হলো আমাদের ডেল্টা এইচ, যেটাকে আমি লিখেছি ডেল্টা এইচ ইকুয়াল এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস এনার্জি অফ রিয়াক্ট্যান্ট। তাহলে এটা যদি নেগেটিভ হয়, তার মানে তুমি এই যে এনার্জি, এইটা প্রোডাক্টের এনার্জি কিন্তু অনেক কম, কারণ আমরা এনার্জির স্কেল দেখাচ্ছি এইটা। তাহলে স্কেল অনুযায়ী রিয়াক্ট্যান্টের এনার্জির ভ্যালুটা অনেক বেশি আর প্রোডাক্টের এনার্জি ভ্যালুটা অনেক কম। তাহলে এই যে ছোট নাম্বার থেকে বড় একটা নাম্বার যদি সাবট্রাক্ট করো, দেন ইউ উইল গেট এ নেগেটিভ নাম্বার, দেয়ারফর ইউ উইল গেট এ নেগেটিভ সাইন উইথ দ্য ভ্যালু। তাহলে এই ধরনের বিক্রিয়া যদি হয়, তাহলে উই ক্যান কনসিডার দ্য রিয়াকশন উড বি এক্সোথার্মিক। আর যদি উল্টা হয়, এইটা যদি রিয়াক্ট্যান্ট হয়, এটা যদি প্রোডাক্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ডেল্টা এইচ এর ভ্যালুটা তখন পজিটিভ পাবো, then we can consider the reaction as endothermic. Okay, so that is the ultimate। এখন আমরা বিভিন্ন ধরনের রিয়াকশন করে, বিভিন্ন ধরনের রিয়াকশনের মাধ্যমে আমরা কোন রিয়াকশনটা এক্সোথার্মিক কোনটা এন্ডোথার্মিক সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো উইথ এক্সাম্পল। এবং আমি চেষ্টা করব একটা বা দুইটা তোমাদের ভিডিও দেখায় যে আসলে আমরা কোনো একটা রিয়াকশনে কতটুকু পরিমাণ হিট তৈরি হচ্ছে বা ডেল্টা এইচ এর ভ্যালু কত, দ্যাট উই ক্যান ফাইন্ড আউট জাস্ট খুব সিম্পল একটা এক্সপেরিমেন্ট করে। সেটা তোমরা ল্যাবরেটরিতেও করতে পারো অথবা মানে তুমি নিজের বাসাতেও করতে পারো। এবং আমি ইউটিউবে অলরেডি একটা ভিডিও দিছি যে আমি যখন তোমরা কখনো ইসের ক্যালসিয়াম কার্বনেট মানে ভিটামিন সি এর একটা ট্যাবলেট, আমি একটা এরকম ভিডিও দিয়েছি যেখানে ভিটামিন সি ট্যাবলেটের জন্য একটা ট্যাবলেট দেওয়া আছে। তো সেই ভিটামিন সি ট্যাবলেটের মধ্যে কি আছে, এটা কম্পোনেন্টটা এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে মনে নেই। তো সেক্ষেত্রে ওইটা কি হচ্ছে যে যদি তুমি ওই ট্যাবলেটটা পানির মধ্যে ছেড়ে দাও, তাহলে দেখবা কি
ওইটা পানির থেকে বুদবুদ হচ্ছে কন্টিনিউয়াসলি। যে আমি মনে হয় 3-4 মিনিটের একটা ভিডিও সেই ইউটিউবে দিয়ে রাখছি, তো সেখানে আমি এক্সপ্লেন করছি ওর ভিতরে কী কী আছে, এবং সেটা জাস্ট আমি ট্যাবলেটটা পানির মধ্যে ছেড়ে দিছি, সাথে সাথে বুদবুদ বুদবুদ উঠতেছে, এবং সেখানে ওইটা অলরেডি গরম হয়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু তোমরা সিম্পলি নিজেরাও কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখতে পারো যে আসলেই তাপ উৎপন্ন হয় কিনা। আগে এক ধরনের ট্যাবলেট ছিল ব্যথার ট্যাবলেট, সেটা আমরা ওই ডিসপিরিন আমার মনে পড়ে যদ্দূর, তা ডিসপিরিন জাতীয় এই যে ট্যাবলেটগুলো, এখন কিন্তু এটা খেতে ডাক্তাররা নিষেধ করে, কারণ এটা কার্সিনোজেনিক, যে কারণে এটা খাওয়া নিষেধ। তো এই যে ট্যাবলেটগুলো, ওই ট্যাবলেটগুলো পানির মধ্যে দিলে একদম সাথে সাথে বুদবুদ উঠতে থাকতো, এবং এটা পানিটা গরম হয়ে যেত। তাহলে ওইখানে কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে এই যে এক্সাম্পলগুলো, এগুলো যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে তোমাদের খুব ইজি হবে, এবং তোমরা নিজেরা ইন্টারেস্টেড হয়ে কখনো কখনো এটা দেখতে পারবা। আরও একটা এক্সাম্পল বলি, যে এটা কিন্তু রিয়াকশন না। আমরা যখন চিনিকে পানির মধ্যে রিজলভ করি, আমরা গরম থেকে গেলে শরবত খাই, লেবুর শরবত খাই মানে কি, আমাদের শরীরটাকে ঠান্ডা করতে চাই। তো তার জন্য আমাদের কি দরকার, যে কতটুকু চিনি নিলাম, অল্প একটু নুন দিলাম, আর তার ভিতরে মানে এক গ্লাস পানি নিলাম তারপর মধ্যে, তাহলে এই যে গ্লুকোজ আসলে তৈরি হচ্ছে, এই চিনিটা ভেঙে গিয়ে গ্লুকোজ তৈরি হচ্ছে, তাই না? এই সুগারটা ভেঙে গিয়ে আমাদের গ্লুকোজ তৈরি হচ্ছে, তখন কিছু পরিমাণ এনার্জি ওর দরকার হয়, যে কারণে ও কিসের থেকে, এনভায়রনমেন্ট থেকে ও এইটা মানে হিট অ্যাবজর্ব করছে, যে কারণে এটাকে আমার ঠান্ডা মনে হয়। তো সেক্ষেত্রে ওই পানিটাকে যদি আমরা ড্রিঙ্ক করি, তখন আমাদের শরীরটা ঠান্ডা মনে হয়। তাহলে এই এক্সাম্পলগুলো কিন্তু তোমরা মনে রাখবা। তাহলে দিস ইজ দ্য এন্ড অফ টুডেস ক্লাস। ইফ এনি অফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স, দেন ইউ আর ওয়েলকাম।